কিছুদিন আগে যুক্তরাজ্যের নরফোক ও সাফোক কাউন্টিতে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিকে ঘিরে বিশেষ করে রাতের আকাশে একাধিকবার রহস্যময় বস্তু বা ছোট ড্রোন উড়তে দেখা যায়। তবে ড্রোনগুলো কাদের তা এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। সম্প্রতি এই ঘটনার আদ্যোপান্ত খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে সব বস্তু বা ড্রোন কিভাবে উঠছে এবং কেনই বা এমন ঘটনা ঘটতে দেওয়া হচ্ছে সেসব নিয়ে প্রশ্ন তুলেছেন বিমান ঘাঁটির কাছাকাছি স্থানে থাকা বাসিন্দারা। মূলত ৩টি বিমান ঘাঁটির কাছে সব ড্রোনের অনুপ্রবেশের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এগুলো হলো সাফোক কাউন্টির RAF লাকেনহিথ ও RAF মিলডেন হল এবং পার্শ্ববর্তী নরফোক কাউন্টির RAF ফেল্টওয়েল। গত ২০ ও ২২ নভেম্বরের মধ্যে এসব ঘাঁটির ওপর ও আশপাশের এলাকায় ড্রোনগুলো দেখা যায়। RAF মিলডেন হলের কাছে বেক্রো এলাকার বাসিন্দারা বলেন, তাঁরা তাদের বাড়িঘর এবং এই বিমান ঘাঁটির ওপর অতি উজ্জ্বল কিছু আকাশযান উঠতে দেখেছেন। এমনকি জানা যায় বস্তুগুলো ওড়ার সময় বেশ আওয়াজ হচ্ছিল। রহস্যময় ড্রোন ওড়ার ঘটনার একটি ছিল ২২ নভেম্বর রয়্যাল নেভির ফ্ল্যাগশিপ এয়ারক্রাফট ক্যারিয়ার HMS কুইন এলিজাবেথ হামবুর্গ বিমান ঘাঁটিতে। সম্প্রতি গ্লুচেস্টারশায়ারের RAF ফেয়ারফোর্ডে মার্কিন বোমারু বিমান B-52 মোতায়েন করা হয়েছে। সেখানেও সম্প্রতি ড্রোন ওড়ার খবর পাওয়া গেছে। এছাড়াও আরও কিছু স্থানে এমন ড্রোন ওড়ার তথ্য পাওয়া গেছে। ড্রোন অনুপ্রবেশের এসব ঘটনার নেপথ্যে থাকা মহলকে খুঁজে বের করতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টায় সহায়তা দিচ্ছে ব্রিটিশ সেনারা। প্রতিরক্ষা সূত্রগুলো ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে বলেছে, এমন অনুপ্রবেশের ঘটনার পেছনে রাষ্ট্রীয় অভিনেতাদের হাত আছে বলে সন্দেহ করা হচ্ছে। অবশ্য এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য কোনো দেশই এসব ঘটনায় কারা দায়ী থাকতে পারে সে বিষয়ে কিছুই বলেনি। গত বৃহস্পতিবার হাউস অব লর্ডসে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী লর্ড কোকার বলেন, এসব খবরের বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় অবগত আছে। এ নিয়ে সফররত মার্কিন বাহিনীর সঙ্গে মন্ত্রণালয়, পুলিশ বিভাগ ও সংশ্লিষ্ট অন্যান্য দপ্তর ঘনিষ্ঠভাবে কাজ করছে। লর্ড কোকার বলেন, যে কোনো নিরাপত্তা ইস্যুকে আমরা গুরুত্বের সঙ্গে ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন স্থাপনাগুলোর নিরাপত্তায় জোরালো পদক্ষেপ নেই। এসব পদক্ষেপের মধ্যে রয়েছে ড্রোন বিধ্বংসী সক্ষমতাও। তিনি পার্লামেন্টে আরও বলেন, এসব সামরিক ঘাঁটির ওপর বা আশপাশে ড্রোনের চলাচল অবৈধ। জনগণকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। ওইসব ঘটনার তদন্ত চলছে। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চলছে বর্বর ইসরায়েলের। ধারণা করা হচ্ছিল দখলদার সামরিক বাহিনী যুদ্ধবিরতির এই ৬০ দিনে নৃশংসতা থেকে বিরত থাকবে। কিন্তু লেবাননে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার ৪ দিন অতিবাহিত হলেও ইসরায়েলি বাহিনী অব্যাহতভাবে এ চুক্তি লঙ্ঘন করে চলেছে। এমনকি গত ২৪ ঘণ্টাতেও হামলা চালিয়েছে সংঘাতপ্রেমী ইসরায়েল, যার ফলে সেখানে ২ জন নিহত হয়েছেন। তবে এর থেকেও অবাক করা তথ্য হল, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল অন্তত ৬২ বার এই চুক্তি লঙ্ঘন করেছে। লেবানন থেকে পাওয়া প্রতিবেদনগুলোর বরাতে ১ ডিসেম্বর রবিবার লন্ডন ভিত্তিক আরবি সংবাদ মাধ্যম আল আরবি আল জাদিদ এ খবর জানিয়েছে। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, শনিবার গভীর রাতে এবং রবিবার ভোরে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের আল খিয়াম শহরে আর্টিলারি হামলা চালায়। এছাড়াও যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে প্রথমবারের মতো ইসরায়েলি ড্রোনগুলো লেবাননের রাজধানী বৈরুত এবং এর দক্ষিণ অঞ্চলের উপর দিয়ে স্বল্প উচ্চতায় উড়ে গেছে। ড্রোনগুলো বৈরুতের উত্তর পূর্বে বালবেক শহরের উপরেও স্বল্প উচ্চতায় উড়তে দেখা গেছে। আরবি সংবাদ মাধ্যম আরও জানিয়েছে, কেবল শনিবারেই ইসরায়েলি বাহিনী ২৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, যার ফলে গত ২৭ নভেম্বর থেকে মোট চুক্তি লঙ্ঘনের সংখ্যা দাঁড়িয়েছে ৬২তে। এই লঙ্ঘনগুলোর মধ্যে ছিল বিমান হামলা, আর্টিলারি ফায়ার, ড্রোন কার্যক্রম, গুলি চালানো, দক্ষিণাঞ্চলীয় গ্রামগুলোতে অনুপ্রবেশ এবং বিভিন্ন অঞ্চলে যানবাহন পোড়ানো ও ধ্বংস করা। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে আইতরুন, বিনত জাবাইল এবং আল মুতাইল অঞ্চল। আল আরবি আল জাদিদ জানায়, এই যুদ্ধবিরতি লঙ্ঘনের ফলে এখন পর্যন্ত অন্তত ২ জন লেবানিজ নিহত এবং আরও ১০ জন আহত হয়েছেন। উল্লেখ্য যে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের প্রচেষ্টায় লেবাননে যুদ্ধবিরতি চুক্তিটি মূলত ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে ১ বছরেরও বেশি সময় ধরে চলা সংঘর্ষ বন্ধ করার জন্যই করা হয়েছে, যা গত কয়েক মাসে আরও তীব্র আকার ধারণ করেছিল। তবে ইসরায়েলের অব্যাহত লঙ্ঘনের ফলে অঞ্চলটিতে আবারও উত্তেজনা ফিরে আসতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।
দখলদার ইসরায়েলি সামরিক বাহিনীর বিরুদ্ধে ইস্পাত কঠিন প্রত্যয় নিয়ে টানা প্রায় 14 মাস ধরে স্বাধীনতার সংঘাত চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাস। যুদ্ধক্ষেত্রে সংগঠনটির প্রতিরোধ সক্ষমতা দেখে অবাক দখলদার সেনাদের ধারণা, গাজা ভূখণ্ড জুড়ে মাকড়সার জালের মতো ছড়িয়ে থাকা হামাসের সুড়ঙ্গ নেটওয়ার্কেই মজুদ রয়েছে তাদের সকল সমরাস্ত্র। তবে নতুন এক তথ্যে রীতিমতো হতবাক ইসরায়েল। জানা গেছে ডেনমার্কের নাইবুর্গ শহরের কাছে হামাসের একটি ভূগর্ভস্থ অস্ত্রের গুদাম পাওয়া গেছে। ওই অস্ত্রের গুদাম পাওয়ার খবর জার্মান অ্যাটর্নি জেনারেলের অফিসের প্রেস সার্ভিস থেকে এসেছে বলে ড্যানিশ চ্যানেল TV2 ফিন জানিয়েছে। এ ব্যাপারে প্রশ্ন করা হলে প্রেস মুখপাত্র ইনেস পিটারসন TV2 ফিনকে বলেন, আমরা অস্ত্র গুদামটি ঠিক কোথায় ছিল তা প্রকাশ করতে পারব না, তবে গুদামে বেশ কিছু হ্যান্ডগান ছিল। পিটারসনের মতে ফিন দ্বীপে অস্ত্রের মজুদ 2 বছর আগে বন্ধ হয়ে গেছে এবং অস্ত্র ভাণ্ডার হয়তো নতুন কোনো জায়গায় ইতোমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে। উল্লেখ্য যে ডেনমার্কে হামাসের অস্ত্রের মজুদ রয়েছে এমন তথ্য এর আগেও জার্মান গোয়েন্দা কর্তৃপক্ষ প্রকাশ করেছিল। ওই খবর প্রকাশিত হওয়ার পর পাশের দেশ সুইডেন নড়েচড়ে বসে এবং হামাস সম্ভাব্য হামলার প্রস্তুতি হিসেবে ডেনমার্কের মতো সুইডেনেও তাদের গোপন অস্ত্র মজুদ রাখতে পারে বলে একাধিক সন্ত্রাস বিষয়ক বিশেষজ্ঞ মত প্রকাশ করেন। গত সপ্তাহের শুরুর দিকে 4 জন সন্দেহভাজন হামাস সদস্যের বিরুদ্ধে জার্মানির আদালতে একটি অভিযোগ আনা হয়েছিল। অভিযোগে বলা হয় ডেনমার্ক, পোল্যান্ড ও বুলগেরিয়াতে ইহুদি প্রতিষ্ঠানগুলোতে সম্ভাব্য হামলার প্রস্তুতি হিসেবে তারা অস্ত্রের মজুদ করেছিল। এদিকে গত বছর 7 অক্টোবর হঠাৎ হামলায় পুরো বিশ্বকে চমকে দিয়েছিল ফিলিস্তিনের মুক্তিগামী গোষ্ঠী হামাস। তখন থেকে হামাসের অস্ত্র ভাণ্ডার নিয়ে সকলের মনে কৌতূহল বাসা বাঁধতে শুরু করে। হামাসের অস্ত্র ভাণ্ডার সম্পর্কে এখনও কোনো স্পষ্ট তথ্য কারো হাতে নেই। এমনকি হামাসের অস্ত্রের তালিকা করার সাধ্য খোদ ইসরায়েল ডিফেন্স ফোর্স IDF রাখে না, কারণ তাদের মতে হামাসের টানেল এবং অস্ত্রের গুদাম এত বিস্তৃত যে তা খুঁজে বের করা প্রায় অসম্ভব এক ব্যাপার। ইসরায়েলি গোয়েন্দাদের ধারণা গাজার বেশিরভাগ ভবনেই হামাসের অস্ত্র ভাণ্ডার রয়েছে। তবে হামাসের দাবি নিরীহ ফিলিস্তিনিদের বাসাবাড়িতে বোমা ফেলার জন্য এ ধরনের ভিত্তিহীন খবর প্রচার করে থাকে মোসাদ ও শিন বেট। কিন্তু এটা ঠিক যে বিভিন্ন গণমাধ্যমে যুদ্ধ শুরুর প্রথম দিক থেকেই প্রচার করা হয়েছে যে হামাসের অস্ত্র ভাণ্ডার ইসরায়েলের চোখ কপালে তোলার সক্ষমতা রাখে। ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার বিষয়ে 2028 সাল পর্যন্ত আলোচনা স্থগিত রাখার সিদ্ধান্তে জর্জিয়া সরকারের ওপর ক্ষিপ্ত দেশটির জনগণ। গত 4 দিন ধরে প্রতিবাদ বিক্ষোভে উত্তাল দেশটির রাজধানী তিবিলিসি। রাজধানীতে অবস্থিত পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। চলমান এই বিক্ষোভকে বিপ্লবের চেষ্টা বলে মন্তব্য করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। জর্জিয়ার জাতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে অন্তত 8টি শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং বিক্ষোভকারীরা শহরের বিভিন্ন সড়ক অবরোধ করেছে। সেই সঙ্গে পটির কৃষ্ণসাগর বন্দরে প্রবেশ বন্ধ করে দিয়েছে অবরোধকারীরা। স্থানীয় সময় 1 ডিসেম্বর রবিবার রাতেও পার্লামেন্ট ভবনের সামনে পুলিশকে লক্ষ্য করে বিক্ষোভকারীরা আতশবাজি ছোড়েন। বিক্ষোভকারীদের সরাতে জল কামান ব্যবহার করে পুলিশ। তাতেও কাজ না হলে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। সাধারণ জনতার অভিযোগ, দেশটির বর্তমান সরকারের ওপর রাশিয়ার প্রভাব রয়েছে, তাই নতুন নির্বাচন আয়োজনের দাবিও উঠেছে। তবে জর্জিয়ার প্রধানমন্ত্রী ইরাকলি কোবাখিদজে নতুন নির্বাচনের দাবি নাকচ করে দিয়ে বলেছেন বিক্ষোভকারীদের ভুল বোঝানো হচ্ছে, সরকার বিরোধীদের মিথ্যাচারের শিকার হচ্ছেন তারা। আবার দেশটির প্রেসিডেন্ট সালোমে জোরাবিজভিলি বলেছেন তিনি পদত্যাগ করবেন না। জর্জিয়া ড্রিম সরকারকে অবৈধ ঘোষণা করে নতুন ভোটের আহ্বান জানিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ রবিবার এক টেলিগ্রাম পোস্টে লিখেছেন, প্রতিবেশী দেশ জর্জিয়ায় একটি বিপ্লবের চেষ্টা চলছে, যেখানে ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার বিষয়ে আলোচনা স্থগিত করার সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। মেদভেদেভ সতর্ক করে বলেন, জর্জিয়া ইউক্রেনীয় পথ ধরে অন্ধকার অতল গহ্বরের দিকে দ্রুত অগ্রসর হচ্ছে। সাধারণত এই ধরনের ঘটনা খুব খারাপভাবে শেষ হয়। উল্লেখ্য যে জর্জিয়ার প্রেসিডেন্ট সালোমে জোরাবিজভিলি পশ্চিমাপন্থী হিসেবে পরিচিত। সেই সঙ্গে তিনি ইইউতে জর্জিয়ার যোগ দেওয়ার পক্ষে বরাবরই সরব। কয়েক সপ্তাহ পর প্রেসিডেন্ট পদে সালোমের মেয়াদ শেষ হবে। গত অক্টোবরে জর্জিয়ার সাধারণ নির্বাচন হয়েছে। রাশিয়াপন্থী জর্জিয়ান ড্রিম পার্টি 26 অক্টোবরের প্রতিদ্বন্দ্বিতায় ভোটে জয়ী দাবি করার পর থেকে
জর্জিয়া অস্থিরতায় কাঁপছে। বিরোধীরা এই নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছে। আবার গত বৃহস্পতিবার 4 বছরের জন্য ইউরোপীয় ইউনিয়নে যোগদানের আলোচনা স্থগিত রাখার সিদ্ধান্ত জানিয়েছিল দেশটির ক্ষমতাসীন দল জর্জিয়ান ড্রিম পার্টি। এরপর থেকেই পার্লামেন্ট এলাকা ঘেরাও করে আন্দোলন করছেন ইইউ পন্থীরা।